একটা প্রশ্ন এরকম আসে যে মৌলিক ধ্বনি কয়টা? হ্যাঁ, বলো দেখি সাদা, মৌলিক ধ্বনি কয়টা? 7টা। আহা মৌলিক ধ্বনি আমি স্বর নাকি ব্যঞ্জন এটা কিন্তু বলি নাই, এই যে ভুল আমরাও করি, আমিও করি আর কি। মৌলিক ধ্বনি কিন্তু হচ্ছে মোট 37টা। আর আমি যদি বলি মৌলিক স্বর ধ্বনি কয়টা বা মৌলিক স্বর বর্ণ কয়টা বলো তো, আইডিয়া করে বলো। তখন হবে 7টা না, তখন 6টা। তখন 6টা। আর মৌলিক, আরেকটা কোশ্চেন হচ্ছে মৌলিক স্বর ধ্বনি কয়টা? তখন 7টা। তখন 7টা। এখন কিভাবে 7টা এটা আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। ধরো মানে মৌলিক মানে কি, যেটাকে তুমি চাইলে ভাঙতে পারবা না, তাই না? যেমন ধরো অকে কি ভাঙা যায়? ভাঙা তো যায় না। একবারে উচ্চারিত হচ্ছে। যেমন তুমি, আচ্ছা যৌগিকটা আগে বোঝাই, তাইলে মৌলিকটা বুঝতে সহজ হবে। যেমন তুমি ধরো ওই, তাহলে ও আর রস্বই এই দুইটা মিলে হচ্ছে ওই হচ্ছে, তাই না? ও, তাহলে ও আর রস্য ও হচ্ছে, দুইটা মিলে একটা, তার মানে এটা যৌগিক। হ্যাঁ, আমরা তো মৌলিক পদার্থ যৌগিক পদার্থ পড়ছিলাম যে যেটাকে ভাঙা যায় সেটা হচ্ছে যৌগিক। তার মানে এই দুইটা হচ্ছে যৌগিক। আর রিয়ের হিসাবই তো বাধ্য, এটা তো সর্বর্ণের কাতারই পড়ে না। তাহলে দেখো একবারে উচ্চারিত হয়, ভাঙাভাঙি করা যায় না। কেও ভাঙা যায় না, কেও ভাঙা যায় না, একইভাবে কেও ভাঙা যায় না, ও এই 6টাকে কিন্তু ভাঙা যায় না। আবার তুমি দীর্ঘইয়ের কথা চিন্তা করো, দীর্ঘই কিন্তু আলাদা করে উচ্চারণ করার কোনো কিছু নাই। তুমি রস্বইটাকে একটু বেশি করে উচ্চারণ করে দিলেই দীর্ঘই হয়। আবার দীর্ঘই কখনো আমরা তো উচ্চারণ করি না। যেমন ধরো নদী, আমরা কি কেউ কখনো বলি যে নদী? বলি না তো, নদীই তো বলি। তার মানে ওটা আছে, ঠিক আছে, কিন্তু ওটার উচ্চারণ রস্বই আর কি। তার মানে এই দুইটা হচ্ছে রোহিঙ্গা, এদের হিসাব বাদ। তাইলে আমরা ধরো হচ্ছে মৌলিক মানে যেটাকে উচ্চারণ করার সময় অন্য কারো হেল্প নেওয়া লাগে না, এরকম কয়টা দেখতেছি? 1টা 2টা 3টা, তারপরে কি 4টা 5টা 6টা। তাহলে মৌলিক স্বরবর্ণ হচ্ছে 6টা। এখন তুমি একটু দেখো, আমি যদি বলি যে তুই দেখ নাকি তুই দেখ, তুই দেখ, তাহলে এটার উচ্চারণ কেমন? অনেকটা এরকম না? দেখ, তার মানে এখানে একটা আছে না? আছে। এই আমরা কি একবারে উচ্চারণ করি নাকি কারো হেল্প নেই? কার হেল্প নাও তুমি? ওই একবারে উচ্চারণ করতেছি। ওই এর ক্ষেত্রে আমরা হেল্প নেই, কিন্তু এর ক্ষেত্রে তো কারো হেল্প নেই না, একবারে উচ্চারণ করি। তার মানে এই যে স্বরবর্ণ যে 6টা, এইগুলোতেও কারো হেল্প নেই না, আর এক্সট্রা করে যে এটাতেও কারো হেল্প নেই না। তার মানে 6টা আর একটা কয়টা? 7টা। তাহলে মৌলিক স্বরধ্বনি কয়টা বলো তো? 7টা। তাহলে মৌলিক ধ্বনি, মৌলিক স্বরবর্ণ আর মৌলিক স্বরধ্বনি, এই রিলেটেড যে কনফিউশনগুলো আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝছে না? এইটাও ভিডিও বাদ দাও, আরও নতুন করে আরেকটা করবো। শেষ বয়সে এসে আমরা আবার নতুন করে শুরু করি। তাহলে দেখেন, বাংলা একটা প্রশ্ন আসছিল অনেক কাল আগে যে বাংলা বর্ণমালা কয়টি? এবং আমরা হরহামেশাই উত্তর দিই যে বাংলা বর্ণমালা হচ্ছে 50টি, কিন্তু জিনিসটা আসলে ভুল। এখানে দুইটা প্রশ্নের মধ্যে একটু পার্থক্য আছে, একটা হচ্ছে বাংলা বর্ণ এবং আরেকটা হচ্ছে বাংলা বর্ণমালা। তাহলে দেখেন, বাংলা বর্ণ হচ্ছে 50টা, কিন্তু বর্ণমালা হচ্ছে একটা। যেমন ধরেন, রাস্তা দিয়ে যদি 50টা গরু হেঁটে যায়, আমরা বলি যে গরুর পাল একটা, কিন্তু গরু কয়টা? গরু হচ্ছে 50টা। তো আসেন আমরা বাংলা বর্ণমালার কিছু বেসিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। একটা প্রশ্ন হরহামেশাই আসে বিভিন্ন চাকরি বাকরির পরীক্ষায় যে, বা অ্যাডমিশন টেস্টে, যে মাত্রা কত প্রকার। ধরেন মাত্রা নিয়ে অনেক টাইপের প্রশ্ন আসতে পারে। যেমন হচ্ছে মাত্রা একটা আছে পূর্ণমাত্রা, একটা ধরেন হচ্ছে অর্ধমাত্রা, আর একটা হচ্ছে মাত্রাহীন। হ্যাঁ, ওকে। এরপরে সমস্যা এইটা না যে পূর্ণমাত্রা মোট কয়টা, মোটগুলো আমরা মুখস্থ রাখতেই পারি। তারপর হচ্ছে স্বরে কয়টা, ব্যঞ্জনে কয়টা। এখন ধরেন এই যে প্রশ্ন যদি এরকম আসে যে মাত্রাহীনে, ব্যঞ্জনে মাত্রাহীন বর্ণ কয়টা আছে, বা ধরেন অর্ধমাত্রা স্বরবর্ণে কয়টার উপরে আছে, তাহলে এই জিনিসটা আমরা কিভাবে সলভ করব? এটা আমরা ছোটোবেলা শিখছিলাম একটু মজা করে, যে আমরা জাস্ট ধরে নিব যে মাত্রা সমান হচ্ছে দাঁত, ধরে নিব কি মাত্রা সমান হচ্ছে দাঁত। এখন চিন্তা করুন তো, আমরা ছোটোবেলায় কী করি, ওই যে ছোটো ভাই বোনদের উপর মাঝে মধ্যে রাগ করি না, মাঝে মধ্যে বিরক্ত হয়ে বলি যে এক শহরে তোর কয়টা দাঁত ফালাই দিব? এই কয়টা রে? 5টা ভাই। 32টা? ওই জীবনে চোর খাইনি। যাই হোক, তাহলে আমাকে 5টা নখ দিয়ে 5টাই মারছে। তো তাহলে মোটটা উপরে লিখছে যদি, আচ্ছা তাহলে পূর্ণ মাত্রা, তার মানে মাত্রাটাকে কেটে দিয়ে আমরা এখানে দাঁত বসাই, তাহলে পূর্ণ দাঁত কতগুলো দাঁত? সবগুলো দাঁত মিললে 32টা। আচ্ছা, এখন কথার কথা, আমাকে যদি কেউ চর দেয় বা আমি যদি কাউরে চর মারি, ধরো হচ্ছে এইটা হচ্ছে গাল, হ্যাঁ,
চর মারলে তো যে কোনো এক পাশে লাগবে, ধরো এই পাশে লাগবে, এই পাশে দাঁত কয়টা আছে? 16টা। 16টার উপরে নিচে একটা মারি আছে, উপরে একটা মারি আছে, ধরো লাগলে তো যে কোনো একটা মারিতে লাগবে, তাই না? তাহলে এইখান থেকে যদি দাঁত উড়ে যায় তাহলে কয়টা উড়বে? 8টা। 8টা। এটা জাস্ট মজা করে একটু মনে রাখবো আর কি। তাহলে 32টা আর অর্ধমাত্রা হচ্ছে 8টা। 32 আর 8 কত হয়? 40। আর বাকি থেকে কয়টা? 10টা। এই 10টা হচ্ছে মাত্রাহীন। এখন আমরা দেখবো যে স্বরবর্ণে মাত্রাহীন কয়টা বা পূর্ণ মাত্রা কয়টা। তাহলে একটু এখান থেকে গুনতে পারি 1 2 3 4 5 6। প্রথম যে 6টা আছে এই 6টাতে পূর্ণমাত্রা দেয়া আছে, তার মানে স্বরে পূর্ণমাত্রা হচ্ছে 6টা। তাহলে মোট যদি 32টা হয়, স্বরে 6টা যদি যায়, তাহলে বাদ বাকি 26টা যে আছে এই 26টা হচ্ছে ব্যঞ্জনে। আবার আমরা অর্ধমাত্রা মোট এখানে দেখতেছি কয়টা? 8টা। স্বরে কয়টার উপরে আছে? শুধু রি, তাই না? তার মানে একটা। তাহলে ব্যঞ্জনে কয়টার উপরে থাকবে? 7টা। 7টা। আবার একইভাবে আমরা দেখতে পাই যে মাত্রাহীন হচ্ছে 10টা। এখানে কয়টার উপরে, মানে কয়টার উপরে মাত্রা নেই? 4টা। 4টা। তাহলে স্বরে হচ্ছে 4টার উপরে মাত্রা নাই। তাহলে ক্যালকুলেশন করলে 10টা থেকে 4টা গেলে 6টা, ব্যঞ্জনে 6টার উপরে মাত্রা নেই। তাহলে এই পুরো জিনিসটা আমরা মোটামুটি একটা ছোট বিষয় মাথায় রাখলেই হবে যে মাত্রা সমান দাঁত। তাও পরীক্ষার হলে যদি মনে না থাকে আশেপাশে কাউরে একটা দিয়ে দিলেই হয়ে যাবে। আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করবো হচ্ছে ধ্বনি, বর্ণ এবং অক্ষর, এই জিনিসটা নিয়ে। আমরা ধ্বনিটা বুঝি যে মুখ দিয়ে যাই আওয়াজ আসে সেটাই ধ্বনি, হ্যাঁ। তো নট নেসেসারি যে এগুলোর কোনো অর্থ থাকা লাগবে বা এগুলো লিখিত রূপ থাকতে হবে। যে কয়টা ধ্বনিকে আমরা সংক্ষিপ্ত করে লিখতে পারি সেগুলোকে তো আমরা বর্ণই বলি। কিন্তু আমরা যে জায়গাটায় সমস্যা ফেস করি সেটা হচ্ছে বর্ণ আর অক্ষরে। যেমন হচ্ছে সাদাব, বলো তো এইখানে অক্ষর কয়টা আছে? ক ল ম। এখানে তো 6টা আছে। আরে মানসি বললে একটু কম করে কয় ভাই, তুমি বেশি করে করছো। আর যাই হোক, কলম, এখানে আমরা দেখতে পাচ্ছি বর্ণ 3টা আছে কিন্তু অক্ষর 3টা কিন্তু নাই। অক্ষরের ইংরেজি হচ্ছে সিলেবল। সিলেবল কি বুঝো? শব্দাংশ। আচ্ছা বোঝাই এটা। আচ্ছা, অক্ষরের কনসেপ্টটা হচ্ছে যে আমরা নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে যতটুকু উচ্চারণ করতে পারি। আশা করি কিছু বোঝা যায়নি। এক শ্বাসে যতটুকু উচ্চারণ করতে পারি। এখন ভাই শ্বাস তো আবার এক একজনের এক এক রকম। ধরেন হচ্ছে এই যে বিশ্ববিদ্যালয় শব্দটার কথা আমরা চিন্তা করি। বিশ্ববিদ্যালয়ে আমি যদি ধরেন কাউকে উচ্চারণ করতে বলি যে তুমি এক শ্বাসে যতটুকু উচ্চারণ করতে পারবা সেটাই হচ্ছে একটা কি বলে অক্ষর। তাহলে অনেকে উচ্চারণ করবে বিশ, শো, বিদ, দা, লয়। আবার অনেকে উচ্চারণ করবে বিশ্ববিদ্যালয়। আবার যারা এই যে আমার ছোটো ভাইয়ের মতো স্মার্ট তারা একসাথে উচ্চারণ করে বিশ্ববিদ্যালয়, মানে একটাই আছে। তো আমরা অত কিছুতে যাব না, আমরা জাস্ট এই যে শব্দটা আছে এটাকে বাংলিশ করে দিব। বাংলিশ ফেসবুক শরীফে যে লেখালেখি করি ওইভাবে। তাহলে কিভাবে লিখবো? এই যে বিশ, শো, বিদ, দা, লয়। এখন বলো দেখি ভাওয়েল কয়টা আছে আমাদের ইংরেজিতে? 5টা। কি কি? এ, ই, আই, ও, ইউ, এগুলো, তাই না? এই শব্দটাতে আমরা যে কয়টা ভাওয়েল পাবো ওই কয়টাই হচ্ছে আমাদের অক্ষর। তাহলে দেখো এখানে কি আছে? আই আছে, ও আছে, আই আছে, এ আছে, ও আছে। তার মানে আমরা কতবার পাইছি? 5বার ভাওয়েল পাইছি। তার মানে এখানে অক্ষর কয়টা আছে বলো তো? 5টা। 5টা আছে। আবার হচ্ছে আমার নামটা বাদশা, তাহলে বাদশাতে দেখো তো ভাওয়েল কয়টা আছে? এই যে 1টা 2টা, তার মানে বাদ শা। তারপরে একইভাবে কলমটা, কলম, তাহলে কয়টা আছে দেখো তো? 2টা আছে। তাহলে এখানে কয়টা হবে অক্ষর? 2টা। এখন ভাই এইটাই কিন্তু আসলে অক্ষরের কনসেপ্ট না। অক্ষরের কনসেপ্টটা আলাদা জিনিস। অক্ষর হচ্ছে যে একটা শব্দে যে কয়টা স্বরধ্বনি স্বাধীনভাবে উচ্চারিত হয়। যেমন ধরো কলম, আমরা উচ্চারণ করি কি? ক লোম। ক এর সময় একটা অ উচ্চারিত হচ্ছে স্বাধীনভাবে, আর লোম এখানে একটা ও স্বাধীনভাবে উচ্চারিত হচ্ছে। তার মানে যে কয়েকটা স্বর ধ্বনি স্বাধীনভাবে উচ্চারিত হচ্ছে ওই কয়েকটাই হচ্ছে অক্ষর আছে। এখানে যেহেতু 2টা উচ্চারিত হচ্ছে এই জন্য 2টা অক্ষর। আবার বাদশার হিসাব করো, বাত মানে আ এখানে একটা উচ্চারিত হয়। তারপরে সা, এখানেও একটা আ উচ্চারিত হয় স্বাধীনভাবে। দয়ের বেলা কিন্তু কোনো কিছু উচ্চারিত হয় না। বাত সা দুইবার উচ্চারণ করতেছি, 2টা হচ্ছে স্বর ধ্বনি স্বাধীনভাবে উচ্চারিত হচ্ছে। আবার বিশ্ববিদ্যালয়তে আসো, যেমন এখানে কি উচ্চারণ করি? বি, একটা ই উচ্চারিত হচ্ছে। শো, ও উচ্চারিত হয়। বি, ই উচ্চারিত হয়। দা, আ উচ্চারিত হয়। লয়, অ উচ্চারিত হয়, তাই না? এখন এত কিছু যদি আমাদের বুঝতে কষ্ট হয় তাহলে আমাদের জন্য শর্টকাট সমাধান হচ্ছে যে এটাকে বাংলিশ করে দিব, ঠিক আছে? যেমন আমরা রবীন্দ্রনাথ কীভাবে উচ্চারণ করি? রো, বিন, দ্র, নাথ। আমরা যদি এটাকে বাংলিশ করি দেখবো যে ওই 4টাই ভাওয়েল পাচ্ছি, ঠিক আছে?
আবার এটাকে বিশ্ববিদ্যালয়কে আবার ইউনিভার্সিটি লিখলে হবে না কিন্তু, মানে বাংলিশ ফেসবুক শরীফের ভাষা, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে এই যে রবীন্দ্রনাথ তার একটা শব্দ দিই কঠিন, ধরো যতীন্দ্রমোহন, যতীন্দ্রমোহন, এই দুইটা শব্দ ধরেন হচ্ছে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের হচ্ছে হোমওয়ার্ক থাকলো, বুঝছো না সাদাব? বোঝা গেছে? জি ভাই। তাহলে এটা শেষ করে দেই নাকি? জি ভাই। দাও ভিডিও কাটি দাও। জি স্যার। আচ্ছা, আমরা স্বরবর্ণের আরেকটা জায়গা থেকে একটু পড়াশোনা করব, যে মাঝে মধ্যে আসে উচ্চারণের উপর, মানে কোনটি নিম্ন কোনটি উচ্চ, হ্যাঁ হ্যান ত্যান এই বিষয়গুলো নিয়ে আসে। হ্যাঁ মোবাইল টিপতেছো কেন? দেখো কোনটি নিম্ন কোনটি উচ্চ এগুলো আসে। এখন আমি যতটুকু বোঝাবো জাস্ট ততটুকুই বুঝো, এর বেশি বুঝতে যাও না, ঠিক আছে? আমরা এই এই উচ্চারণের দিক থেকে বা ওই ঠোঁট কতটা হা হচ্ছে না হচ্ছে এইগুলোর বেসিসে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি এই স্বরবর্ণগুলোকে। ধরে নাও এটা হচ্ছে, এটাকে আমরা যদি 4টা ভাগে ভাগ করি, বেশি বুঝো না, যতটুকু বোঝাবো ততটুকু বুঝো। ধরো আমরা 4টা ভাগে ভাগ করলাম, তাহলে তুমি বলো তো এই যে সবার নিচে যেটা আছে এটাকে যদি আমরা নিম্ন বলি, তাহলে উপরেরটাকে কি বলবো? উচ্চ। উচ্চ বলবো। তাহলে এটাকে কি বলবো? উচ্চ মধ্য। উচ্চ মধ্য বলতে পারি। আর এটাকে কি বলবো? নিম্ন মধ্য। নিম্ন মধ্য। আমি কিন্তু এখনো কিছু বোঝাই নেই, এটা তো বুঝছো নাকি? আচ্ছা, এখন আমরা কিছু ধরো এখানে ধ্বনি দিয়ে দিই। ধরো এখানে দিলাম আ, এখানে দিলাম ধরো হচ্ছে এ, এখানে দিলাম এ, আর এখানে হচ্ছে ই, আবার এদিকে দিলাম অ, ও, উ। এখন তুমি একটা জিনিস চিন্তা করো তো, আমি যখন উচ্চারণগুলো একটু দেখো, আ, এ, ই, মনে হচ্ছে না যে আ একেবারে নিচ থেকে আসতেছে, তারও একটু উপর থেকে নিম্ন মধ্য? তুমি বাড়িতে একলা একলা চেষ্টা করো, মানে ভিডিও শেষ করে আর কি। আবার এইদিকে তুমি চিন্তা করো, আ, অ, উ, একই রকম হচ্ছে না? এবার তুমি জাস্ট ঠোঁটের দিকে খেয়াল করো, যেমন এই দিকের গুলো যখন আমরা উচ্চারণ করব তখন উচ্চারণ করি কি হবে? আ, এ, ই। হ্যাঁ, ঠোঁট কিরকম হচ্ছে? গোল হচ্ছে না ভাই। ঠোঁট চ্যাপটা হচ্ছে না? হ্যাঁ, চ্যাপটা হচ্ছে। আবার এই দিকের গুলো যখন আমরা উচ্চারণ করব তখন কিভাবে? আ, অ, ও, উ। ঠোঁট কিরকম হচ্ছে? গোলাকার হচ্ছে। গোলাকার হচ্ছে। তাইলে এই দিকের গুলো যখন আমরা উচ্চারণ করব, আমরা এইগুলাকে ধরে নিব হচ্ছে সম্মুখ স্বরধ্বনি, আর এই দিকের গুলা যেগুলো উচ্চারণ করার সময় গোল হয় এগুলাকে ধরবো আমরা পশ্চাৎ। পশ্চাৎ স্বরধ্বনি, বা আমরা চাইলে এগুলাকে গোলাকৃতও বলতে পারি। নতুন বইয়ে অবশ্য শুধু পশ্চাৎই দেয়া আছে। আর এই যে আ যেটা আছে এটার নাম কেন্দ্রীয়, অথবা তুমি চাইলে মধ্য বলতে পারো, মধ্য বা কেন্দ্রীয়। তাহলে আমরা দুইটা পরিচয় কিন্তু শিখে গেছি। তাহলে আমি যদি বলি এর দুইটা পরিচয় দাও, কি বলবা? একটা হচ্ছে এ হচ্ছে নিম্ন মধ্য, আর এটা কি? সম্মুখ স্বরধ্বনি। ঠিক আছে? এখন তুমি চিন্তা করো আমরা কতটুকু হা করতেছি, এইটার বেসিসেও কিন্তু আমরা ভাগ করতে পারি। যেমন ধরো দুইটা টার্ম একটু লিখে দেয়, একটা হচ্ছে ধরো বিবৃত, আর একটা হচ্ছে ধরো সংবৃত। এখন বলো তো বিবৃত মানে বড় নাকি সংবৃত মানে বড়? বিবৃত মানে বড়। বিবৃত মানে বড় হওয়ার কথা, তাই না? সংবৃত মানে ছোট। তাইলে যে বর্ণগুলা উচ্চারণ করার সময় আমরা বেশি হা করব, বেশি মুখ বড় হবে, ওইটা হচ্ছে বিবৃত। আর যেটা উচ্চারণ করার সময় কম হা হবে সেটা হচ্ছে সংবৃত। তাহলে তুমি এদিকে চিন্তা করো, আমরা যখন উচ্চারণ করি আ, সব থেকে বেশি বড় হয় না মুখটা? জি ভাই। এই জন্য এটার নাম হচ্ছে কি বলতো? বিবৃত। বিবৃত। আবার তুমি যখন এই যে এ, অ এগুলো উচ্চারণ করো তখন কি অনেক বেশি বড় হয় মুখটা? না, তুলনামূলক কম হয়। এই জন্য এটা হচ্ছে কি হবে? অর্ধ বিবৃত। অর্ধ বিবৃত। আবার তুমি এদিকে চিন্তা করো, ই, উ, ই, উ, একেবারে মুখ কি একসাথে লেগে আছে না? লেগে আছে। তার মানে এটাকে আমরা বলতে পারি হচ্ছে সংবৃত। সংবৃত। আর এই যে নিচে যেটা আছে এটা হচ্ছে অর্ধ সংবৃত। অর্ধ সংবৃত। তাহলে কিন্তু আমরা 3 ভাবেই মোটামুটি স্বরবর্ণগুলো শিখে ফেলছি। তাহলে যদি আমরা ধরো ই এর 3টে পরিচয় দিই, ই প্রথমত একটা সম্মুখ স্বরধ্বনি, সম্মুখ স্বরধ্বনি, উচ্চ, উচ্চ, তারপরে কি অবস্থান, সংবৃত না বিবৃত? সংবৃত। সংবৃত। তাহলে তুমি আয়ের 3টে পরিচয় দিতে পারবা? আয়ের 3টা পরিচয় হচ্ছে মধ্য হ্যাঁ? স্বরধ্বনি, মধ্য, তারপরে কি? তারপর হচ্ছে বিবৃত, বিবৃত, আর একটা হচ্ছে নিম্ন। নিম্ন। তারপরে ধরো হচ্ছে তুমি ও এর 3টে পরিচয় দাও। ও এর হচ্ছে পশ্চাৎ। পশ্চাৎ, হ্যাঁ, তারপরে অর্ধ সংবৃত, অর্ধ সংবৃত, আর একটা হচ্ছে গোলাকৃত। আরে উচ্চ আচ্ছা, মধ্য। উচ্চ মধ্য। আচ্ছা, তাহলে আমি তাহলে আবার বলি, তুমি মোবাইল টিপসের জন্য মনোযোগ দাও নি। দেখো আবার বলি, একটা হচ্ছে উচ্চতার বেসিসে আমরা যখন উচ্চারণ করব দেখবো যে আ একদম নিচ থেকে আসতেছে, তার একটু উপরে এ, তার একটু উপরে এ, আর একেবারে সামনে থেকে হচ্ছে ই। আর আরেকটা হচ্ছে ঠোঁট তুমি কতটুকু মনে করো হা করতেছো আর কি, মুখ যেমন হচ্ছে আ উচ্চারণ করলে বেশি আ, এই জন্য এটা বিবৃত।
ইউ উচ্চারণ করার সময় সংবৃত, সংবৃত। আর এই দুইটা হচ্ছে মাঝখানে। আবার এই দিকের গুলো যখন তুমি উচ্চারণ করো তখন ঠোঁট হচ্ছে তোমার চ্যাপ্টা হয়ে যায়, এই জন্য এগুলোর নাম হচ্ছে আমরা কি দিছি সম্মুখ। এই দিকের গুলো উচ্চারণ করার সময় ঠোঁট গোলাকৃত হয়, এই জন্য গোল গোল। বা হচ্ছে পশ্চাৎ। তো এই হচ্ছে মোটামুটি স্বর বর্ণ সম্পর্কে কথাবার্তা আর কি। আসলে এইগুলোর মধ্যে থেকে আসবে আর কি, মানে আসবে না মানে এগুলোর মধ্যে থেকে বেশি প্রশ্ন আসে। তো এটা তো বোঝা গেছে। তাহলে এই ভিডিওটা আমরা এখানে শেষ করি। আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনারা হচ্ছে একটা কাজ করতে পারেন, এইটা হচ্ছে খাতায় নিজে নিজে একবার মানে রিকল করে করে করতে পারেন আর কি। ধন্যবাদ ভাই, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আলাপ আলোচনা করব হচ্ছে ব্যঞ্জন বর্ণ সম্পর্কে। আমরা এক একটা বর্ণের মোটামুটি 5টা থেকে 6টা বা 7টা পরিচয় শিখবো, ঠিক আছে? এবার মনোযোগ দিও, ফোন টিপিও না। আমরা প্রত্যেকটা বর্ণের হচ্ছে 7টা করে পরিচয় শিখবো। তাহলে একদম শুরুতে আমরা আসি। আমরা উচ্চারণ করার সময় কি দেখি? ক, খ, গ, ঘ। মনে হয় না যে একটা আরেকটার সাথে লেগে আছে, স্পর্শ করে আছে? তোমার কি মনে হয়? জি ভাই। আচ্ছা, তার মানে এগুলাকে আমরা বলবো হচ্ছে স্পর্শ বর্ণ। তাইলে প্রথম পরিচয় হচ্ছে স্পর্শ বর্ণ। কয়টা? 20টা। আচ্ছা ভাই, এগুলাকে অশ্লীল বর্ণ বলা যায় না? স্পর্শ করে আছে। ইররিলেভেন্ট কোশ্চেন কইরো না, মানুষ দেখতেছে। তাহলে স্পর্শ বর্ণ হচ্ছে কয়টা? 20টা। 20টা। আগে ছিল 25টা, এখন 20টা। কেন? ক, খ, গ, ঘ এরা খুব সুন্দর স্মুথ আগাচ্ছে, ও আবার এখানে কোন হরিদাস পাল হুদে এসে ডিস্টার্ব দিচ্ছে। এই জন্য বর্গের মোটামুটি আমরা 1 2 3 4 এই প্রথম 4টাকে হচ্ছে স্পর্শ বর্ণ বলতেছি নতুন বই ব্যাকরণ অনুসারে, ঠিক আছে? তাহলে একটা একটা করে পরিচয় আমরা শিখে ফেলছি। এরপরে আমরা হচ্ছে আসি দ্বিতীয় পরিচয়টা। এটা আরো সহজ, কোনটা কোন বর্গ। এখন দেখো এটা শুরু হয়েছে কি দিয়া? ক দিয়ে। ক, তাহলে ক বর্গ এটা, চ। স বর্গ এটা, ট বর্গীয়। ট বর্গ এগুলা, ত বর্গীয়। ত বর্গের এটা, ট বর্গীয়। প বর্গ। তাহলে আমরা যদি ফ এর দুইটা পরিচয় দিই, প্রথমত কি হবে? এটা একটা স্পর্শ বর্ণ, আর এটা একটা কি বর্গীয় বর্ণ? প বর্গীয় বর্ণ। বোঝা গেছে? আচ্ছা, এরপরে আমরা আরেকটু আসি। আচ্ছা, এই বিষয়টা আমরা একদম ক্লিয়ার করে ফেলবো, তার আগে একটু শর্টকাট করে একটু বলে দেই আর কি, কোনটা কোন ধ্বনি। হ্যাঁ, এটাকে মোটামুটি আগের বইয়ে ছিল শুধু 5টা, নতুন বইয়ে হচ্ছে 7টা আছে আর কি। তো এটাকে আমি আগে শর্ট করে আমাদের এক ভাই শিখাইছিল যে কত মত ওয়াও। হ্যাঁ, এইটা দিয়ে আমরা কি কি বুঝতেছি? ক দিয়ে ধরো হচ্ছে কণ্ঠ, এগুলো আমরা আরেকটু ভেঙে ভেঙে বুঝবো, সমস্যা নেই। ততে ধরো হচ্ছে তালব্য, তালব্য। তারপরে আর কি আছে রে, মতে হচ্ছে মূর্ধন্য, এখানে কিন্তু দন্ত ন, ঠিক আছে? এরপরে দতে হচ্ছে দন্ত, আর ওতে কি? ওতে হচ্ছে ওষ্ঠ। আরো দুইটা আছে, একটা আমি একটু নিচে লিখি। একটা হচ্ছে কণ্ঠনালীয়, কণ্ঠনালীয়, আর একটা হচ্ছে দন্তমূলীয়। কণ্ঠনালীয় হচ্ছে হ, দন্তমূলীয় হচ্ছে নরলস। আমি এই যে সংক্ষেপে মনে রাখতাম নিরলস। হ্যাঁ, তার মানে এই যে এখানে নটাকে কিন্তু আমরা বাদ দিয়ে দিচ্ছি, এটা জাস্ট ছন্দ মেলানোর জন্য এখানে রাখছি আর কি। ওকে, তাইলে আমরা মোটামুটি 3টে করে পরিচয় শিখে গেছি। আমি যদি হচ্ছে ঠ এর 3টে পরিচয় দিই, তাহলে ঠ প্রথমত একটা কি বর্ণ? স্পর্শ বর্ণ। স্পর্শ বর্ণ। তারপর কোন বর্গ? তো হচ্ছে ট ট বর্গীয়। বর্গ। আর কোন ধ্বনি? মূর্ধন্য। মূর্ধন্য ধ্বনি। আবার ধরো হচ্ছে আমরা যদি ফ এর 3টে পরিচয় দিই, ফ প্রথমত একটা স্পর্শ বর্ণ, স্পর্শ বর্ণ। তারপর হচ্ছে প বর্গীয় বর্ণ, আর কোন ধ্বনি? ওষ্ঠ। ওষ্ঠ ধ্বনি। আচ্ছা, এইটা আমরা একেবারে ভিজুয়ালাইজ করবো একটু পরে, কোনো সমস্যা নেই, না বুঝলেও সমস্যা নেই। এখন আমরা আসি একটু অল্প প্রাণ আর মহাপ্রাণ, এইটা নিয়ে কথাবার্তা বলি। তাহলে তুমি একটা কাজ করো, হাতের সামনে মুখটা নিয়ে আসো, মুখের সামনে হাতটা নিয়ে আসো দেখি, যেভাবে এক্সপেরিমেন্ট। হাতের সামনে মুখ নিয়ে আসছি। যেভাবে উচ্চারণ করো, ক, ক, চ, চ, গ, গ, জ। জ। এবার উচ্চারণ করো খ, খ, ফ, ফ, ভ। ভ। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে কতে একটু বাতাস কম আসতে বের হয়, আর এই দেখো, খতে বেশি। বর্গের 1 আর 3 এগুলাতে হচ্ছে বাতাস কম বের হয়। এই মতটা দেখলাম, মুছে দেই, ফালতু জিনিস। তাইলে 1 আর 3-এ বাতাস কম বের হয়, এই জন্য এগুলো হচ্ছে অল্প প্রাণ, বুঝছো? অল্প প্রাণ। আর 2 আর 4-এ কি হয় বলো তো? এগুলাতে বাতাস বেশি হয়, এই জন্য এগুলো হচ্ছে মহাপ্রাণ। মহাপ্রাণ, বুঝছো? জি ভাই। তাহলে আমরা কয়টা পরিচয় শিখছি? 4টা পরিচয় শিখছি, কিন্তু আসো আরেকটা পরিচয় শিখি। আচ্ছা, যাই হোক, এটা আগে একটু বলি। এই যে নাক একবারে বন্ধ করে দেখি, নাক দিয়ে যেন বাতাস বের না হয়। এবার উচ্চারণ করো উ ইয় ন ন ম। ও, ইয়, ন, হয় কি? ন, ম। আচ্ছা, উচ্চারণ তো হচ্ছে না, তাই না?
জি ভাই। যেহেতু উচ্চারণ জি হচ্ছে ভাই। না, তার মানে এগুলাকে আমরা নাসিক্য বলতে পারি। তাই তুমি এটা বন্ধ করে কথা বলার সাথে, তাহলে এগুলাকে আমরা কি বলতে পারি বলো তো? নাসিক্য বলতে পারি। নাসিক্য। আচ্ছা আচ্ছা, ওইটার হিসাব বাদ, ওটা পরে, এর হিসাব কিতাব পরে হবে। আমরা আরেকটা পরিচয় শিখি, এটা হচ্ছে ঘোষ নাকি অঘোষ। আমাদের এই যে গলা কতটুকু কাঁপতেছে এইটার উপর বেসিস করে আমরা হচ্ছে আরো দুটো পরিচয় শিখতে পারি, একটা হচ্ছে ঘোষ আর একটা কি অঘোষ। তাহলে গলা যদি কম কাঁপে তাহলে সেটা হচ্ছে অঘোষ। তাহলে এই যে স্যালুট দাও না, এইভাবে দাও দেখি গলায়, হ্যাঁ উচ্চারণ করো, ক ক ক, খ খ, স চ, ছ। ছ, এবার বলো জ জ, ঝ ঝ, ড ড, ঢ। ঢ। পার্থক্যটা কি? এটা হচ্ছে প্রথম ক খ এর ক্ষেত্রে কম কাঁপলো, এই দেখো প্রথম দুইটাতে হচ্ছে কম কাঁপে, এই জন্য এইগুলো হচ্ছে অঘোষ। অঘোষ। বাকিগুলোতে বেশি কাঁপের জন্য এগুলো কি ঘোষ। ঘোষ। বুঝছো? আর গলায় হাত দিতে হয় এইভাবে, তুমি এইভাবে কিছু মারা দিতে একদম। কে ড্রাইভার নিত? তাহলে আমরা পরিচয় অলরেডি কয়টা পাইছি? পরিচয় পাইলাম 4টা, পাঁচটা। 5টা পাইছি। তাহলে এটা ধরো হচ্ছে আমরা থয়ের পরিচয় যদি দেই পাঁচটা, তাহলে থ প্রথমত একটা হচ্ছে স্পর্শ বর্ণ, স্পর্শ বর্ণ, ত বর্গীয় বর্ণ, বর্গীয়, দন্তধ্বনি, দন্তধ্বনি, থ হচ্ছে তারপর একটা হচ্ছে অঘোষ, থ হচ্ছে একটা কি মহাপ্রাণ। মহাপ্রাণ। আচ্ছা, এইভাবে আমরা প্রত্যেকটারই পরিচয় দিতে পারবো, তাই না? জি ভাই। ওকে, এরপরে আমরা আগে দেখছিলাম উচ্চারণের স্থান, আর এখন দেখা হয় যে কোনটি মুখ্য প্রত্যঙ্গ আর কোনটি হচ্ছে গৌণ প্রত্যঙ্গ। জাস্ট মাথায় রাখবা যে মুখ্য বলতে সাধারণত জিহ্বাকেই মিন করা হয়, মানে অধিকাংশ ক্ষেত্রে আর কি মিন করা হয় জিহ্বা। জিহ্বা। মানে আমরা ধরো একটা বর্ণ উচ্চারণ করার সময় আমাদের কোন প্রত্যঙ্গটা বেশি কাজ করতেছে, যেটা বেশি কাজ করে সেটা হচ্ছে মুখ্য, আর যেটা কম কাজ করে সেটা কি গৌণ। আমরা একদম ভিজুয়ালাইজ করার জন্য একদম নিচ থেকে আসি। ধরো আমি যখন বলি প ফ ব, তখন নিচের ঠোঁটটা উপরের ঠোঁটের সাথে লাগে নাকি উপরেরটা নিচের সাথে লাগে? কোনটা বেশি কাজ করে দেখো? প ফ ব, নিচেরটা। নিচেরটা বেশি কাজ করে না, এই জন্য নিচেরটা হচ্ছে মুখ্য। তাহলে নিচের প, ফ, ঠোঁট। ব। আর গৌণ তাহলে কোনটা হবে বলো তো? গৌণ হচ্ছে গৌণ হচ্ছে উপরের ঠোঁট। এটা কি বুঝছো? জি ভাই। মুখস্থ করা লাগবে এটা না। তুমি এমনি ধরো একটা উচ্চারণ করলে বুঝো প। প। আর যেহেতু এই প ফ ব ভ ঠোঁটের সাহায্য ছাড়া উচ্চারণ করা যাচ্ছে না, এই জন্য এগুলাকে কিন্তু আমরা ওষ্ঠধ্বনি বলি, ওষ্ঠধ্বনি। ঠিক আছে? আবার আমরা ধরো জিহ্বাটাকে তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জিহ্বার মনে করো একদম ডগা, এটা হচ্ছে জিহ্বার ডগা, ঠিক আছে? তারপরে জিভের যে ভিজিবল অংশটা, এটাকে আমরা ধরে নিচ্ছি জিভের হচ্ছে সামনের অংশ। আর জিভের যে অংশটা মনে করো গলার ভেতরে আছে, এইটা হচ্ছে জিভের পিছনের অংশ। বুঝছো? তাহলে একটা হচ্ছে জিভের ডগা, একটা হচ্ছে ভিজিবল অংশটা হচ্ছে জিভের সামনের অংশ, আর যেটা ভেতরে আছে সেটা কি পেছনের অংশ। পেছনের অংশ বা পশ্চাৎ অংশ। আচ্ছা, তাহলে আমরা যখন উচ্চারণ করি ত থ দ, তখন জিভের কোন অংশটা কাজে লাগে বলো তো? ডগাটা না? ডগা। ত থ দ। তাহলে আমরা এখানে লিখবো কি বলো তো? জিভের ডগা। জিভের ডগা। আবার যখন উচ্চারণ করি ট ঠ ড, তখনও কি জিভের ডগা। তখনও হচ্ছে ডগা। আমি শুধু ডগা লিখতেছি, আমার বোর্ডে জায়গা নেই বেশি। আচ্ছা, আবার যখন আমরা উচ্চারণ করি ন র ল স, তখনও কি ন র ল স, ডগা না? ডগা। তখনও ডগা। তাহলে নিরলস। এইবারও হচ্ছে ডগা, সব ডগাময়, ঠিক আছে? জিভের ডগা, কিন্তু আমি জায়গা নেই জন্য শুধু ডগা ডগা লিখতেছি। এবারও দেখো আমরা যখন উচ্চারণ করি চ ছ জ, তখন জিভের সামনের অংশটা কাজ করে না? চ ছ জ ঝ। হ্যাঁ। এখন কি ডগার কাজ আছে না সামনের না, অংশ? সামনের অংশ। সামনের। তাহলে আমরা দিব হচ্ছে জিভের সামনের অংশ, জিভের সামনের অংশ। অংশ। আবার আমরা যখন উচ্চারণ করি ক খ গ, দেখবা যে জিভের একদম ভেতরের অংশটা কাজ করে। এখানে জিভের সামনের অংশেরও কাজ নেই, ডগারও কাজ নেই। তার মানে যার কাজ আছে সে ভেতরে আছে। সে ভিতরে তার মানে সে কি জিভের ভেতরের অংশ, পশ্চাৎ অংশ বা ভিতরের অংশ। ভেতরের অংশ, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, তাহলে মুখ্য অংশগুলো আমরা বুঝলাম। আমরা এখন গৌণ প্রত্যঙ্গগুলো একটু দেখব। তাহলে তুমি দেখো তো, আমরা যখন বলি ত থ দ, তখন কিন্তু জিভের ডগাটা জাস্ট দাঁতে যায় লাগে, উপরের দাঁতে, তাই না? উপরের পাটির দাঁত। হ্যাঁ, তার মানে দাঁত মানে তো দন্ত। দন্ত। তাইলে হচ্ছে এই জিভের ডগা যায় লাগে দন্তে। ওটা হচ্ছে গৌণ। এরপরে তুমি চিন্তা করো, আমরা যখন উচ্চারণ করি ন র ল, তখন কি দাঁতে লাগে নাকি দাঁতের মাড়িতে লাগে? উচ্চারণ দাঁতের করো তো। মাড়িতে লাগে। দাঁতের মাড়ি মানে কি? দাঁতের মূল, মানে দন্ত মূল। দন্ত মূল। তাহলে এইটা হচ্ছে কি হবে বলো তো? দন্ত দন্ত মূল।
মূল, দন্ত মূল, ঠিক আছে। আবার উচ্চারণ করতে হবে ট ঠ ড। ট ঠ ড, এটা হচ্ছে দেখবা যে আর একটু পেছনে লাগে না, আরেকটু পিছনে। এটা শক্ত অংশে লাগে, ওই শক্ত অংশটার নামই হচ্ছে মূর্ধা। মূর্ধা। তার মানে ডগা কোথায় যায় লাগতেছে বলো তো? মূর্ধা। ডগা যায় লাগে মূর্ধায়, এই জন্য কিন্তু এগুলোকে মূর্ধন্য ধ্বনি বলা হয়। তুমি এমনিতেও যদি উচ্চারণ করো ট, দেখবা যে ওই শক্ত জায়গাটা লাগতেছে, ঠ শক্ত জায়গাটা লাগতেছে। আমরা এটা শেষ করার পরে আরেকবার রিভিশন দিব, তখন এই জিনিসগুলো আমরা ভিজুয়ালাইজ করতে পারবো। এরপরে দেখো আমরা যখন উচ্চারণ করি চ ছ জ, তখন জিভটা উপরে কোথায় যায় লাগে? তালুতে লাগে না? এই যে তালুটা, এটা হচ্ছে শক্ত তালু, তাহলে জিভের সামনের অংশটা যায় লাগে হচ্ছে তালুতে, যেটাকে আমরা শক্ত তালু নামে চিনি। আবার আমরা যখন উচ্চারণ করি ক খ গ, তখন কি শক্ত তালুতে লাগে নাকি আর একটু পেছনে লাগে? একটু পিছনের দিকে। যে জায়গাটাতে লাগে সেটা কিন্তু নরম। উচ্চারণ করো ক খ গ, নরম জায়গাটা কাজ নরম করতেছে না? জায়গাটা লাগতেছে। তার মানে এটা হচ্ছে নরম তালু। এখানে গৌণ প্রত্যঙ্গটা হচ্ছে নরম তালু। আমার এখানে জায়গা নেই জন্য একটু শর্ট করে লিখতেছি, কথা বুঝে নিও। তাহলে দেখো পুরো জিনিসটাকে আমরা যদি একটাবার মানে ইয়া করি আর কি, সাম আপ করি, তাহলে দেখবো যে হচ্ছে এই বর্গের প্রথম যে 20টা বর্ণ নতুন বই অনুসারে, সেগুলোকে আমরা কি বর্ণ বলি? স্পর্শ। স্পর্শ বর্ণ বলি। তারপরে যে বর্ণটা, যে বর্ণ দিয়ে শুরু হয়েছে যে বর্গটা, সেটাকে ওই বর্গীয় বর্ণ বলি। তাহলে এই দিকের সবগুলাই এখানে শুরু হয়েছে ক দিয়ে, এই জন্য এটাকে হচ্ছে ক বর্গীয় বলি। আবার এগুলো শুরু হয়েছে কি দিয়ে? চ দিয়ে। চ দিয়ে, চ বর্গীয়। চ বর্গীয়। একইভাবে ট বর্গীয়। বুঝছো তো ট বর্গীয়। ঘটনাটা? জি ভাই। তারপরে দেখো কোনটা কোন ধ্বনি। আর তুমি জাস্ট নর্মালি চিন্তা করো, তুমি যখন উচ্চারণ করবা ক খ, তখন দেখবা যে কণ্ঠ কাজ করতেছে, ভেতর থেকে আসতেছে। তুমি যখন উচ্চারণ করবা চ ছ জ, দেখবা যে তালুতে লাগতেছে, এই জন্য কিন্তু এগুলো তালব্য। আবার যখন উচ্চারণ করবা ট ঠ ড, দেখবা যে মূর্ধায় লাগতেছে, এই জন্য এগুলো কি? মূর্ধন্য ধ্বনি। মূর্ধন্য ধ্বনি। আবার উচ্চারণ করো ত থ দ, দন্ত। দেখবা যে দাঁতে লাগতেছে, এই জন্য দন্ত। আবার প ফ ব, ঠোঁটের সাহায্য ছাড়া উচ্চারণ করা যায় না, এই জন্য হচ্ছে এগুলো কি? ওষ্ঠ। আর আমরা অল্প প্রাণ মহাপ্রাণের ক্ষেত্রে কি দেখছি? যেটা উচ্চারণ করার সময় বাতাস কম বের হয়। ইভেন তুমি যদি মনে মনে না, মানে আস্তে আস্তে উচ্চারণ করো, দেখবা যে বাতাস বের হচ্ছে, ঠিক আছে? তাহলে যেগুলো উচ্চারণের সময় বাতাস কম বের হয় এগুলো হচ্ছে অল্প প্রাণ, যে দুইটা উচ্চারণের সময় বাতাস বেশি বের হয় এটা হচ্ছে মহাপ্রাণ। ধরো এটা কোনো প্রশ্ন না যে বর্গের 5 নম্বরটা অল্প প্রাণ না মহাপ্রাণ, তাও তুমি একটু ওই মুখের সামনে হাত নিয়ে একটু বলো দেখি এটা অল্প প্রাণ হবে না মহাপ্রাণ হবে, যদি হয়। কোনটা ভাই? এই যে বর্গের 5 উই ও ননম, ইয় ইয় ন ম, হয়েছে অল্প প্রাণ না মহাপ্রাণ বলো? মহাপ্রাণ। আসলে কিছুই বুঝে নেই। উই ও ননম, বাতাস বের হয় বেশি। ও হ্যাঁ, এটা তো বাতাস ভাই বের হচ্ছে। ওই বুঝেই নেই, মোবাইলে ধ্বংস করছে। মোবাইল ভাই দেখিনি তো। তাহলে এটা কোনো প্রশ্ন না, এইভাবে আসবে না। কিন্তু এক্সপেরিমেন্টের জন্য আমরা যদি হচ্ছে এগুলো দেখি বর্গের 5 নম্বরগুলো, তাহলে দেখবো যে এগুলো কিন্তু অল্প প্রাণী, অল্প প্রাণের মধ্যে বাতাস টাতাস খুব বেশি বের হয় না। তাহলে যেগুলোতে বাতাস কম বের হয় এগুলো কি? এগুলো হচ্ছে অল্প প্রাণ। আর যেটাতে বেশি বের বেশি হয় বের হয় সেটা হচ্ছে মহাপ্রাণ। মহাপ্রাণ। আর এই যেগুলোতে হচ্ছে গলা কম কাঁপে বা কাঁপে না, সেগুলো হচ্ছে অঘোষ। অঘোষ। আর যেগুলোতে বেশি কাঁপে সেগুলো ঘোষ। সেগুলো হচ্ছে ঘোষ। আর এদিকের অংশটা আমরা তো বুঝে গেছি, এটা উচ্চারণ করে করেই বুঝতেছি যে মূলত হচ্ছে জিহ্বা, জিহ্বার 3টা অংশ, একটা হচ্ছে জিভের ডগা, একটা হচ্ছে সামনের অংশ, একটা কি পেছনের অংশ। তো এই যে আমরা হচ্ছে এদিকের গুলো ট বর্গীয়গুলো, ত বর্গীয়গুলো আর দন্তমূলীয় যেগুলো আছে, এগুলো উচ্চারণ করার সময় জিভের ডগাটা কাজে লাগে। আর জিভের ডগাটা যে জায়গায় গিয়ে টাচ করে সেটাই হচ্ছে গৌণ। আর এই ঠোঁটের হিসাব তো আমরা দেখলামই। আর এই যে ক বর্গ চ বর্গ এগুলো তো দেখলাম, একটা লাগে তালুতে, একটা হচ্ছে নরম তালুতে। তো পুরো বিষয়টা যদি কারো বুঝতে একটু কষ্ট হয় তাহলে ভিডিওটা আরেকবার দেখলে আশা করি বুঝতে পারবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ভিডিওটা থেমে রেখে আপনারা নিজেরাই একটু প্র্যাকটিস করলে এই জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে। তো এই অংশটার আলোচনা আমরা এখানেই শেষ করি। বাদ বাকি যে অংশটা আছে এগুলো আপনারা রিডিং করলে বুঝবেন, এগুলাতে আমরা সময় নষ্ট না করি। বুঝছো? বন্ধ করে দাও। ও আবার স্যার কয়।